শুল্ক ফাঁকি রোধে 6 মাসের পণ্য ডেলিভারি হিসাব চেয়েছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ। প্রতিবাদে 50টি কুরিয়ার সার্ভিসের কার্যক্রম বন্ধ, ক্ষতির মুখে আমদানিকারকরা। নরসিংদীতে গ্যাসের অভাবে ব্যাহত হচ্ছে বস্ত্রশিল্পের উৎপাদন। অবৈধ সংযোগের কারণে এ সংকট, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস তিতাস কর্তৃপক্ষের। সরিষা ক্ষেতে মৌমাছি চাষ করে ভাগ্য বদলেছেন গাইবান্ধার অনেকে। আগ্রহীদের সহায়তা করছে স্থানীয় বিসিক কর্মকর্তা। এবং সারা দেশে বড়দিন উদযাপনের সব প্রস্তুতি সম্পন্ন। ঘরে ঘরে উৎসবের আমেজ, আর মাত্র এক রাতের অপেক্ষা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের সঙ্গে আজ আমরা আলোচনা করব রিকন্ডিশন গাড়ির ব্যবসা নিয়ে। আর এ নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডার সভাপতি আব্দুল হামিদ শরীফ। জনাব আব্দুল হামিদ শরীফ, সময় স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা রিকন্ডিশন গাড়ির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, তার আগে অন্যান্য কিছু সংবাদ জেনে আসছি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে অবৈধভাবে বাণিজ্যিক পণ্য আমদানি ও শুল্ক ফাঁকি রোধে সব কুরিয়ার সার্ভিসের গত 6 মাসের পণ্য আমদানি ও ডেলিভারি হিসাব চেয়েছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ। একই সাথে স্পেস ও গুদাম বরাদ্দ নিয়েই কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। এ অবস্থায় কোনো আলোচনা ছাড়াই গ্রাহকের পণ্য ডেলিভারি বন্ধ করে দিয়েছে 50টি কুরিয়ার সার্ভিস। এতে পোশাক শিল্পের নমুনা ও খুচরা যন্ত্রাংশ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য আটকা পড়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন আমদানিকারক ও বিভিন্ন শ্রেণীর গ্রাহক। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিভিন্ন ফ্লাইটে শিল্প প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে গ্রাহকদের আমদানিকৃত পণ্যের বড় অংশ আসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তবে বিমানবন্দরে 52টি কুরিয়ার সার্ভিসের মধ্যে 15টি ছাড়া বাকিগুলো নিজেদের কোনো অফিস বা গুদাম নেই। কাস্টমস কর্মকর্তারা জানান, এক্ষেত্রে সঠিকভাবে আমদানিকৃত পণ্যের শুল্কায়ন ও পরীক্ষা সম্ভব না হওয়ায় মিথ্যা ডকুমেন্টের শুল্ক ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ বাণিজ্যিক পণ্য বাইরে চলে যাচ্ছে। এসব অনিয়ম রোধে কুরিয়ার সার্ভিসগুলোকে আমদানিকৃত পণ্যের হিসাব দিতে বলে কাস্টমস হাউস। বাংলাদেশ বিমান পণ্যগুলো কুরিয়ার সার্ভিসের কাছে দিয়ে দেয়। এর পরবর্তীতে বাংলাদেশ বিমানের আর কোনো দায়িত্ব থাকে না। কুরিয়ার সার্ভিস অ্যাসোসিয়েশন বা লোকজনকে আমরা শুধুমাত্র বলেছি যে আপনারা যে পণ্য এনেছেন তার একটা হিসেব আপনারা দেন। তারা বলছে যে না, আরও সময় দিতে হবে। আমরা 18 তারিখ পর্যন্ত একবার সময় দিয়েছিলাম, আবার এখন 31 তারিখ পর্যন্ত সময় দিয়েছি। এই অবস্থায় ডিএচএল ছাড়া বাকি সব কুরিয়ার সার্ভিস একযোগে পণ্য ডেলিভারি বন্ধ করে দিলে পণ্য আটকে থাকায় ব্যাপক ক্ষতির মুখে পড়ে পোশাক শিল্প সহ বিভিন্ন প্রতিষ্ঠান। বিভিন্ন আইটেমের মাল এখানে পড়ে রয়েছে, গার্মেন্টস অ্যাক্সেসরিজ বিশেষ করে। কুরিয়ার যেহেতু গার্মেন্টস অ্যাক্সেসরিজ বেশি আসে, এগুলো ট্যাগ স্যাম্পল এগুলো বেশি আসে, এগুলো খুব জরুরি পণ্য। আমাদের ডিএচএল ফেডেক্সে এমআরআই মেশিনে খুব গুরুত্বপূর্ণ পার্টস আসছে। আমরা কাস্টমসের ডকুমেন্ট সাবমিট করছি, গত 2 দিন ধরে আমি এখানে ঘোরাঘুরি করতেছি। ওইটার জন্য প্রতিদিন আমাদের অন্তত 4 থেকে 5 লক্ষ টাকা লস হয়ে যাচ্ছে। তবে কুরিয়ার সার্ভিসের মালিকদের দাবি, পণ্যের হিসাব দেওয়ার জন্য সময় চাইলেও তাদের তা দেয়া হয়নি। আর গুদামের বরাদ্দ না থাকলেও বিমান থেকে তার স্পেস ভাড়া নিয়েছেন। কাজ করলে সবাইকে সুযোগ দিতে হবে আর কি। ছোট বড় বলে তো এখানে কিছুই নেই, সবাই কুরিয়ার কোম্পানি এবং সবার লাইসেন্স নিয়েছে, এবং লাইসেন্সিং অথরিটির যদি অবজেকশন না থাকে এখান থেকে তো কেউ অবজেকশন দেওয়া উচিত না। মৌখিকভাবে আপনি হুট করে তো বন্ধ করে দিতে পারেন একটা কার্যক্রম, যে কেউ করতে পারবেন হিসাব না দেওয়া পর্যন্ত। এয়ার কুরিয়ার সার্ভিসে আসা আমদানিকৃত পণ্যের শুল্ক থেকে প্রতিদিন গড়ে 70 লাখ টাকার রাজস্ব পায় ঢাকা কাস্টমস হাউস। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা আগে জানিয়েছি আজ আমরা আলোচনা করব রিকন্ডিশন গাড়ির ব্যবসা নিয়ে। এবার এই বিষয়ে আলোচনা করতে সরাসরি চলে যাচ্ছে রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডার সভাপতি হামিদ শরীফের কাছে। জনাব হামিদ শরীফ, আমরা যে বিষয়টা নিয়ে প্রথমে আলোচনা করতে চাই তা হলো, আমরা জানি যে আগামী জানুয়ারির 22 তারিখ থেকে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনীর আপনারা সংবাদ সম্মেলন করেছেন, তো আসলে এই প্রদর্শনীতে কি কি ধরনের আয়োজন থাকছে? হ্যাঁ, এই প্রদর্শনীতে আসলে আমরা মেলা শব্দটা ব্যবহার করে থাকি। তো মেলা হচ্ছে যে বাংলাদেশের বা এ অঞ্চলের মেলা শব্দটি অতি পুরাতন একটি শব্দ, যে মেলা হলেই একটা বিশাল বাণিজ্যের পসরা ইত্যাদি আমরা সাধারণভাবে বুঝে থাকি। কিন্তু আজকালকার মেলাগুলো ব্যতিক্রমধর্মী এবং সেগুলোর পিছনে বিভিন্ন ধরনের উদ্দেশ্য আছে। কিছুদিন আগে ব্যাংকিং মেলা হয়ে গেল, তো অনেকেই প্রশ্ন করতেন যে ব্যাংকিং মেলার আবার প্রোডাক্ট কি।
তাদের প্রোডাক্টটা হচ্ছে যে তাদের সার্ভিস, সেটাই তাদের প্রোডাক্ট। বিভিন্ন ধরনের যে সার্ভিস তারা শুরু করছে। তো গাড়ির মেলাগুলো আরও ব্যাপকভাবে হয়ে থাকে পৃথিবীর অন্যান্য দেশে, আমাদের দেশে কম হয়। তো আমরা এবার থেকে চেষ্টা করছি যে একটা নতুন এটার আঙ্গিকে একটি গাড়ির ফেয়ার এক্সপোজিশন, যেটাকে আসলে আমরা মিন করতে চাই। যে যুগ পাল্টাচ্ছে, আপনি দেখেন পরিবেশ এবং পরিবেশ দূষণ নিয়ে অনেক কথাবার্তা চলছে পৃথিবীতে। বাংলাদেশ পরিবেশ দূষণের জন্য আগামী বছরগুলোতে একটি vulnerable সিচুয়েশনেও আছে। তো আমাদের এই মেলার উদ্দেশ্য হচ্ছে যে নতুন নতুন প্রযুক্তির গাড়িগুলো এবং আগামী দিনের গাড়িগুলো, নেক্সট জেনারেশন ভেহিকেলস যেগুলোকে বলা হয়, হাইব্রিড ইত্যাদি, সেই গাড়িগুলোকে ব্যাপকভাবে মানুষের কাছে পরিচিত করা। অনেকের এইসব গাড়ির টেকনোলজি সম্পর্কে সংশয় রয়েছে, সেই সংশয়গুলো দূর করা, এবং পাশাপাশি যে গ্রাহকদের সর্বাত্মক যেটাকে বলে আপনার স্বচ্ছতা এবং জবাবদিহিতামূলক অবস্থান ব্যবসায়ীদের যে আছে এবং থাকবে, সেটা নিশ্চিত করে গ্রাহকদের একটি প্রতিযোগিতামূলক মূল্যে সর্বাধিক সুবিধার প্রাপ্তিতে যাতে গ্রাহকরা গাড়ি কিনতে পারেন, এই মেলাতে সেই উদ্যোগগুলোই আমাদের মূল উদ্দেশ্য। এটা কি শুধুমাত্র যে রিকন্ডিশন গাড়ি নিয়ে মেলার আয়োজনটা করা হচ্ছে, নাকি অন্যান্য গাড়ি এখানে আয়োজন থাকবে? হ্যাঁ, বস্তুত রিকন্ডিশন গাড়িগুলোই বেশি থাকবে, এবং সেই পাশাপাশি ওই গাড়ির যে যন্ত্রাংশ, খুচরা যন্ত্রাংশ, আনুষঙ্গিক দ্রব্যাদি যেমন ব্যাটারি, লুব অয়েল ইত্যাদি, তারপর এটার যে একটা গাড়ি ক্রয়ের সময় ব্যাংকিং যে ফাইন্যান্সটা প্রয়োজন হয়, তো ব্যাংকগুলোও থাকবে, অনেকগুলো ব্যাংক থাকবে, ইন্স্যুরেন্স কোম্পানি থাকবে যে তাৎক্ষণিক ইন্স্যুরেন্স সেবার যে ইন্স্যুরেন্স পলিসি দেওয়ার জন্য। তারপরে আমরা সরকারকেও যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ আমাদের যে মজবুত হচ্ছে, দিনে দিনে এগিয়ে যাচ্ছে, সেটারও আমরা রাখছি। যেমন অনেকের একটা গাড়ি কিনতে আসছে নতুন, কিন্তু উনার টিআইএন সার্টিফিকেট নাই, টিআইএন করতে হবে। তো সেই সময় দেখা যায় যে অনেকে অনেক ধরনের ভিন্ন পন্থার আশ্রয় নিয়ে থাকেন, সেটা যেন না করতে হয়, এইবার আমরা এনবিআরকেও যুক্ত রাখছি এই মেলায়। এবং একটি গাড়ি কেনার পরে রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া গাড়ি চালানোটা বেআইনি, তো সেটা যেন করতে না হয় এবারের এই গাড়ির মেলায় আমরা বিআরটিএকেও সংযুক্ত রাখছি, যাতে তাৎক্ষণিক রেজিস্ট্রেশনও পাওয়া যায়। মোটামুটি সব পূর্ণাঙ্গভাবে আপনাকে যদি আমরা বলি যে একটি ওয়ান স্টপ সার্ভিস এবং গাড়ির ক্রেতাদের যে তাদের যে বিভিন্ন ধরনের সংশয় থাকে, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা থাকে, সেগুলোর একটা সমন্বয় এইবারের মেলায় থাকবে, একটা নতুন আঙ্গিক থাকবে। অর্থাৎ একই ছাদের নিচে গাড়ি সংক্রান্ত সব ধরনের সেবা আসলে নিয়ে আসছে এবার মেলাতে। এবারের মেলাতে থাকবে সব। আচ্ছা, তো এবার মেলাতে আসলে আমরা যেমনটা দেখে থাকি যে অন্যান্য যে মেলাতে শুধুমাত্র গাড়ির বিষয় ছাড়াও যে বাইক, মোটর বাইক কিংবা এই ধরনের বিষয়গুলো থাকে, তো আপনার কি শুধুমাত্র গাড়ি থাকছে, নাকি অন্যান্য যে হালকা যান কিংবা ভারী যান এগুলো থাকছে, নাকি ব্যক্তিগত গাড়ি থাকছে? ব্যক্তিগত গাড়ি থাকছেই, পাশাপাশি হালকা ভারী যান, পুরো বড় ভারী যানগুলো আমরা রাখতে পারছি না এবারের মেলায়। তবে হালকা পণ্যবাহী গাড়ি যেমন পিক আপ, মাইক্রোবাস ইত্যাদি থাকছে। আর যেটা আপনি বলছেন যে এই হালকা যানের মধ্যে আরেকটি বলে মোটর বাইকও থাকবে, এই মেলায় অংশগ্রহণ করবে। তো কতটি আসলে প্রতিষ্ঠান এখানে অংশ নিচ্ছে? এই ধরনের কোনো আমাদের একটা এস্টিমেশন ছিল যে 100-র কাছাকাছি, কিন্তু ইতিমধ্যে আমরা যা সাড়া পাচ্ছি তাতে মনে হচ্ছে যে আমরা 100-তে থাকতে পারবো না, 100-র অনেক বেশি স্টল আমাদেরকে আয়োজন করতে হবে। শুরুতে আপনি একটা কথা বলছিলেন যে আসলে পরিবেশ বান্ধব বিষয়টা গাড়ির মধ্যে কতটা আসলে সংযোজন হয়েছে, কিংবা পরিবেশ বিষয়টা নিয়ে এখন সারা বিশ্বে আলোচনা হচ্ছে, গাড়ির মধ্যেও সে ধরনের আলোচনাই হচ্ছে। তো সেই বিষয়টা আসলে বাংলাদেশে কতটুকু অন্তর্ভুক্ত হয়েছে? একেবারেই পিছিয়ে আছে বাংলাদেশ। এক কথায় আমি বলতে চাই যে একেবারেই পিছিয়ে আছে, কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কাতেও যে একটি সাধারণ গাড়ির যে শুল্ক কর আছে, ট্যাক্স আছে, শ্রীলঙ্কাতে কিন্তু অর্ধেক ট্যাক্স করে দেওয়া হয়েছে হাইব্রিড পরিবেশ বান্ধব গাড়ির জন্য। কিন্তু আমাদের দেশে এইবার বিগত বাজেটে, এই যে বর্তমান বাজেটের যে বাজেট ঘোষণা করা হয়, তার আগে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষগণ আমাদের সাথে একমত পোষণ করেন যে একটি হাইব্রিড গাড়ি যেন একটি সমমানের একটি পেট্রোল গাড়ির সমান শুল্কে আসতে পারে, সেই ব্যবস্থা করে দেওয়া হবে, কিন্তু তা এখনো হয়ে ওঠে নাই। আমরা মনে করি যে আমরা অনেক পিছিয়ে পড়ছি, আমাদের এই ব্যাপারে খুবই সচেতন হওয়া দরকার, এবং হাইব্রিড প্রযুক্তির সাথে মানুষকে পরিচিত করা, এটিও অন্যান্য গাড়ির মতোই যে সহজলভ্য করার ব্যবস্থা করা,
এবং সহজে এটার মেনটেন্যান্সের ব্যবস্থা যে পাবে সে নিশ্চয়তা প্রদান করা, সেই লক্ষ্যে আমাদের এগিয়ে যেতেই হবে এবং সেখানে আপনাদের ভূমিকাও অনেক ব্যাপকভাবে থাকা প্রয়োজন বলে আমরা মনে করি। আচ্ছা, হাইব্রিড গাড়ির যেটা আরেকটা বিষয় সেটা হলো যে ক্রয় মূল্য অনেক বেশি হয়ে যায় গ্রাহকদের, যেমনটা বলে থাকে যে পরিবেশ বান্ধব বিষয়ে তারা হয়তো সচেতন কিংবা সচেতন হওয়ার চেষ্টা করছেন, একই সঙ্গে তাদের ক্রয় মূল্য অনেক বেশি পড়ে যায়। তো সেটা আসলে কতটুকু গ্রাহকদের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা যায়? সেটির একমাত্র উপায় হচ্ছে যে আপনার এখানে যেহেতু গাড়িটা তৈরিতে একটি সাধারণ গাড়ি যে গাড়িগুলো আমরা ব্যবহার করছি ওই গাড়িগুলোতেই নতুন কিছু প্রযুক্তি যুক্ত করে হাইব্রিড করা হয়েছে। এটি কিন্তু আলাদা কিছু নয়। ওই নতুন যে প্রযুক্তিটা যুক্ত করা হয়েছে সেটার মধ্যে একটি হলো ব্যাটারি, আরেকটি হলো একটা ইলেকট্রিক মোটর যেটা স্বয়ংক্রিয়ভাবে ওই ব্যাটারিটাকে রিচার্জ করবে। তো এই প্রযুক্তিটা যুক্ত হওয়ার কারণে তার মূল্যমান একটু বেড়ে গেছে। তা সেই মূল্যমানটা প্রস্তুতকারক দেশগুলো ইনসেন্টিভ দিয়ে হইলেও তাদের ক্রেতাদেরকে কেনার সুযোগ করে দিচ্ছে। এখন এই মূল্য থাকলে ওই মূল্যের উপর যদি ট্যাক্স বসানো হয় তাহলে ট্যাক্সটা বেশি হয়ে যায়। আমাদের প্রস্তাব হচ্ছে যে শ্রীলঙ্কা বা পৃথিবীর অন্যান্য দেশের মতো ট্যাক্স ছাড় দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু সমমানের একটি পেট্রোল গাড়ির বা কনভেনশনাল ফুয়েল গাড়ির যে ট্যাক্সটা সরকার পাচ্ছেন সেই ট্যাক্সে একটি হাইব্রিড গাড়িকে আনার সুযোগ করে দেওয়া হলেই ক্রেতা সাধারণ এটা সহজে কিনতে পারবেন। প্রতিবন্ধকতা হচ্ছে যে এই ট্যাক্স বিভাগের সমন্বয়হীনতা, সরকারের নীতি নির্ধারণী সমস্যাটাই এখানে বড় সমস্যা। আচ্ছা, তো আমরা জানি যে এর আগে যে হাইব্রিড গাড়িগুলো এসেছে সেগুলো আসলে খুব বেশি বেচা বিক্রি হয়নি। হাইব্রিড গাড়ি অর্থাৎ পরিবেশ বান্ধব যে গাড়িগুলো বাংলাদেশে আমদানি হচ্ছে, যদিও খুব কম সংখ্যক গাড়ি আমদানি হচ্ছে, আসলে ক্রেতাদের কাছে এর চাহিদাটা কেমন রয়েছে? ক্রেতাদের কাছে এর ব্যাপক চাহিদা রয়েছে বলে আমরা মনে করি। কারণ এই গত অর্থ বছরের বাজেটের সময় আমরা এটা নিয়ে আলোচনা যখন করছিলাম, আপনারাও আলোচনায় যুক্ত ছিলেন এবং মিডিয়ার মাধ্যমেই মানুষজন জানতে পারছে যে হাইব্রিড গাড়ি আসবে। তো সেই ক্ষেত্রে মানুষ আমাদের কাছে ক্রেতারা প্রচুর প্রশ্ন রাখে যে কখন এই হাইব্রিড গাড়িটা পাওয়া যাবে, কখন বাজারে এটা সহজলভ্য হবে এবং সহজে পাওয়া যাবে। কিন্তু সরকারের এই নীতি নির্ধারণী বিষয়গুলো যদি সমাধান না হয় তাহলে এই সেবাটা মানুষকে দেয়া যাচ্ছে না। আমি মনে করি যে এটা খুবই দ্রুতগতিতে আমাদের এই হাইব্রিড গাড়িটার দিকে এগিয়ে যাওয়া দরকার। তাতে আমাদের সিএনজি কনভার্সনের প্রয়োজন হবে না এবং এই ন্যাচারাল গ্যাসটাকে উৎপাদনশীল খাতে, আপনার বিদ্যুৎ খাতে হোক, সার উৎপাদন খাতে হোক, অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল খাতে হোক, গ্যাসগুলোকে এই ন্যাচারাল গ্যাসটাকে ব্যবহার করা যাবে। গাড়িতে আর গ্যাস ব্যবহারের প্রয়োজন হবে না। তো আমরা মনে করি এটাকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে আপনাদেরও সহায়ক ভূমিকা রাখতে হবে। সেটা আসলে আগ্রহ কতটুকু যে পরিবেশ বান্ধব হওয়ার জন্য? প্রচুর আগ্রহ মানুষের যে সিএনজি কনভার্সন বা সিএনজির একটি সিলিন্ডার বহন করলে গাড়ির ওজন বেড়ে যায়, বিভিন্ন ধরনের ব্যালেন্সিং সমস্যাও হয়। সুতরাং হাইব্রিড গাড়ি পাওয়া গেলে মানুষ যে হাইব্রিড গাড়ি কিনবে তাতে কোনো সন্দেহই নেই। আমরা যে সাড়া পাচ্ছি বাজার থেকে সেই বাজারই তাই বলে যে হাইব্রিড গাড়ি আমদানি হলে বা একটি পেট্রোল গাড়ির সমমূল্যে যদি একটি হাইব্রিড গাড়ি পায় তাহলে মানুষ হাইব্রিড গাড়ির দিকেই ঝুঁকবে এবং সরকারেরও সাফল্য আসবে। ইতিমধ্যে সরকার যেটা করেছিলেন যে শুধুমাত্র নতুন গাড়ির জন্য এই শুল্ক সুবিধা দিয়ে রাখছিলেন, কিন্তু সেই হিসাবে গত 6 বছরে মোট 300টি গাড়িও নতুন গাড়িওয়ালারা আমদানি করতে পারে নাই। কারণ বাংলাদেশের বাজারের এই 85% হচ্ছে রিকন্ডিশন গাড়ির ক্রেতা এবং জনগণ এই রিকন্ডিশন গাড়ির মধ্যে হাইব্রিড গাড়ি দেখতে চায়, ওই তথাকথিত নতুন গাড়ির দিকে যেতে চাচ্ছে না। একই সঙ্গে রিকন্ডিশন গাড়ির যে অন্যান্য পরিবেশ বান্ধব কিংবা বর্তমানে যে ধরনের গাড়ি চলছে বাজারটা, তো সেই রিকন্ডিশন গাড়ির বাজারটা যদি জানতে চাই তাহলে আসলে এখন কেমন যাচ্ছে পরিস্থিতি? রিকন্ডিশন গাড়ির বাজার আসলে এখন খুবই ভালো যাওয়ার কথা ছিল। টোটাল গাড়ির বাজার সম্পর্কেই আমরা একইভাবে বলতে পারি যে গত বছরের এই একই মাসের তুলনায় এই বছরের এক মাসে প্রায় 100টির বেশি বিক্রি হয়েছে। তো আমাদের আশা ছিল আরও বেশি বাড়বে, কারণ এখন তো হরতাল নাই, অবরোধ নাই, এইসব একটা স্থিতিশীল পরিস্থিতি আছে। আমরা কিন্তু এই স্থিতিশীল পরিস্থিতিটাই আমাদের জন্য সবচেয়ে ভালো খবর। তবে তার পাশাপাশি যে পরিমাণ গাড়ি বিক্রি বৃদ্ধি হওয়ার কথা ছিল সেই পরিমাণ হারে বিক্রি বৃদ্ধি পায় নাই। এখন মানুষের কাছে টাকা কি কমে গেল নাকি বুঝতে পারছি না, কিন্তু বিক্রির হার তেমন একটা বৃদ্ধি পায় নাই। তবে বাজার স্থিতিশীল, বাজার ভালো। একই সঙ্গে আমরা যে শোরুমগুলোতে গাড়ি বিক্রি হয়, আবার নতুন করে যে আধুনিক পদ্ধতি রয়েছে অর্থাৎ অনলাইনের মাধ্যমে গাড়ির বেচা বিক্রি হয়ে থাকে, তো আপনার কাছে কেমন কোনো তথ্য রয়েছে কিনা যে আসলে অনলাইনে কি পরিমাণ বেচা বিক্রি হচ্ছে অথবা সেখানকার পরিস্থিতি যদি জানতে চাই? হ্যাঁ, অনলাইনের মাধ্যমে এখন যথেষ্ট সাড়া পাওয়া যাচ্ছে। যেমন এইবারের আমাদের মেলাটিও যেটা
আপনার বিক্রয়.com, তারা প্লাটিনাম স্পন্সর করেছে। তো বিক্রয়.com-এর থেকে আমরা যেটুকু জানতে পেরেছি যে গ্রাহকের প্রচুর চাহিদা রয়েছে অনলাইনের মাধ্যমে গাড়ি কেনার, কিন্তু একটি পর্যায়ে গিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করে যে ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করা যাবে কিনা, পেমেন্ট সিস্টেম কি হবে, এই বিষয়গুলো চলে আসে। তবে আমার মনে হয় যে ই কমার্সের এই যুগে আমরাও বিক্রয়.com-কে সাথে নিয়ে এই মেলার তাদেরকে তারা যে স্পন্সর করছে এই মেলা থেকে হয়তো বা আরও এটা প্রসার পাবে। সেই সাথে গোল্ড স্পন্সরে আছে এখানে আইপিডিসি, এরা বারো ফাইন্যান্সিয়াল করে থাকে। তারপরে রিলায়েন্স ইন্স্যুরেন্সও গোল্ড স্পন্সর হিসেবে আছে। আবার ইভেন্ট ম্যানেজমেন্টে আছে স্প্লাশ গ্রুপ, তারাও খুবই দক্ষ এবং পরিশ্রমী একটি মানে ইয়াং জেনারেশনের ওয়েল এডুকেটেড ছেলেদের একটি গ্রুপ, এবং তারা ওয়েল করতেছে। তো আমরা মনে করি যে অনলাইনের বিক্রয় সেবাটা আমাদের আরও প্রসারিত হওয়া দরকার, এবং এই মেলা থেকে বিক্রয়.com-ও তাদের যে অনলাইন সেবাটা কিভাবে আরও মানুষ এটার উপর আস্থা অর্জন করতে পারে সেই ব্যাপারে তারা যথেষ্ট উদ্যোগ নিয়েছে বলে আমি জানতে পেরেছি এর মধ্যে। একই সঙ্গে যদি আরেকটা বিষয় জানতে চাই, সেটা হলো যে মধ্যবিত্তদের একটি স্বপ্ন নিজের একটি গাড়ি কেনার জন্য, তো সেক্ষেত্রে তারা যদি রিকন্ডিশন গাড়ি কেনার ক্ষেত্রে যান তাদের অনেকটাই ব্যাংক ঋণের উপর নির্ভর করতে হয়। তো আপনারা যারা আমদানিকারক রয়েছেন তারা সরাসরি ব্যাংকের সঙ্গে এ ধরনের কোনো আয়োজন করছেন কিনা, যাতে সরাসরি ব্যাংক থেকে ঋণ নিয়ে অথবা আপনাদের সহযোগিতায় ব্যাংক ঋণ নিয়ে একটি গাড়ি কিনতে পারেন? আসলে ব্যাংক ঋণের ব্যাপারটি হচ্ছে যে ব্যাংক এবং গ্রাহকের মধ্যে সম্পর্কের উপরে নির্ভর করে। একজন গ্রাহককে কি কি ক্রাইটেরিয়া থাকলে উনাকে একটি গাড়ির এগেনস্টে কি পরিমাণ লোন দেওয়া যেতে পারে সেটি ওই ব্যাংকের উপর আর গ্রাহকের কোয়ালিটির উপর নির্ভর করে। কিন্তু সেখানে আপনি যেটি বলেছেন আমাদের সহযোগিতাটা অত্যন্ত মূল্যবান, এখানে আমাদেরকেও সহযোগী ভূমিকা পালন করতে হয়, এবং এবারের মেলায় ব্যাপক হারে ব্যাংক প্রতিযোগিতামূলক, অর্থাৎ যদি 0.1% কেউ যদি সুদ কম ধরে তো সেদিকেই যাতে ক্রেতা সাধারণ সেই সুবিধাও পেতে পারে, অর্থাৎ ব্যাংকরাও প্রতিযোগিতায় আছে যে কিভাবে তারা প্রতিযোগিতামূলকভাবে ঋণ সরবরাহ করতে পারে। কিন্তু এখানে একটি বাধা আছে যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক একটি গাড়ির মূল্যের অর্ধেক অথবা সর্বোচ্চ একটি গাড়ির দাম যদি 1 কোটি টাকা হয় তাহলে অর্ধেক হলো 50 লাখ টাকা, কিন্তু 50 লাখ দেওয়া যাবে না, সেখানে একটি বার দেওয়া আছে যে 40 লাখ পর্যন্ত লোন দেওয়া যাবে। তো এটি কেন করা হলো আমরা জানি না, তো এটি এই ধরনের বার থাকা উচিত নয়, এটাই ব্যাংক এবং গ্রাহকের সম্পর্কের উপরেই ছেড়ে দেওয়া উচিত বলে আমরা মনে করি। আচ্ছা, সর্বশেষ ছোট্ট করে যদি একটু বলেন আমাকে, যে আমরা বিভিন্ন সময় দেখে থাকি বন্দরগুলোতে গাড়ির জট বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি, তো এই মুহূর্তে আসলে বন্দরগুলোতে কি পরিমাণ গাড়ি রয়েছে এবং পুরনো যে গাড়িগুলো রয়েছে সেগুলো বাজারে আনার জন্য কোনো প্রক্রিয়া আপনারা নিচ্ছেন কিনা? হ্যাঁ, এই মুহূর্তে আমাদের চট্টগ্রাম এবং মংলা বন্দর মিলিয়ে প্রায় 4000-এর মতো গাড়ি আছে, এবং সেই গাড়িগুলোর মধ্যে 1500টি গাড়ি আপনি জানেন যে বিগত বহুদিন ধরে এটি আলোচিত একটি বিষয় যে 1000টি গাড়ি প্রায় 5 বছর আগের থেকেই এখানে পড়ে আছে, আর সেই সাথে যোগ আছে আরও 500টি গাড়ি। বিভিন্নভাবে আমদানি নীতির শর্তগুলো সঠিকভাবে পূরণ না করে আমদানিকৃত 500 গাড়ি, আর 1000টি গাড়ি আছে যে গাড়িগুলো আমদানিকারক এবং শুল্ক কর্তৃপক্ষের মধ্যে শুল্কায়ন নিয়ে একটি জটিলতার সৃষ্টি হয়েছে, সে কারণে ওই গাড়িগুলো আটকে ছিল, এবং সেটি নিয়ে সরকারের বিভিন্ন ধরনের পদক্ষেপ আছে, এবং ইদানিং যেটা আমাদের বারবিডার সাথেও আলোচনা সাপেক্ষে সরকার এটি সমাধানের পক্ষে এগিয়ে যাচ্ছেন। তো বর্তমানে গাড়ির কোনো জট বন্দরে নাই, চাহিদা বাজার চাহিদার সাথে সমন্বয় রেখেই আমদানি হচ্ছে এবং সেই পরিমাণ গাড়ি আছে। আর সেই পুরনো 1500টি গাড়ি সেটি আমরা আশা করছি অতি দ্রুত এটা সমাধানের দিকে এগিয়ে যাবে। কিন্তু ওই যে সময় সাপেক্ষে যে গাড়িগুলো, অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ের আগের আমদানি করা যে গাড়িগুলো, সেগুলো আসলে ছাড় করার কোনো প্রক্রিয়া রয়েছে কিনা? 5 বছরের পুরাতন যে গাড়িগুলো, 5 বছরের পুরাতন গাড়িগুলোকেও বাণিজ্য মন্ত্রণালয় এটিকে ক্লিয়ারিং পারমিট দিচ্ছে শর্ত সাপেক্ষে, যে ভবিষ্যতে এই ধরনের গাড়ি কেউ যেন আমদানি না করেন, এবং এইবারের যে উনাদের উপর একটি জরিমানা আরোপের বিধান রয়েছে, আইনের বিধানের আলোকেই বাণিজ্য মন্ত্রণালয় এগুলোকে ছাড়পত্র দিচ্ছে এবং ব্যবস্থা নিয়েছে। জনাব হামিদ শরীফ আমাদের স্টুডিওতে এসে আলোচনায় যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। দর্শক, আলোচনা করছিলাম বারবিডার সভাপতি হামিদ শরীফের সঙ্গে। আলোচনার বিষয়বস্তু ছিল দেশের রিকন্ডিশন গাড়ির ব্যবসা নিয়ে। চলে যাচ্ছি অন্যান্য খবরে। বছরটা বিদায় নেয়ার পথে, বিদায় মুহূর্তে ঘরে ঘরে যেন উৎসবের আমেজ। যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে নিজেদের আনন্দ উৎসবের আলোয় ভরিয়ে তুলতে মাসব্যাপী প্রস্তুতি শেষ করেছেন খ্রিস্টান সম্প্রদায়। এখন কেবল রাত পেরুনের অপেক্ষা। বড়দিন উদযাপনের শেষ মুহূর্তের প্রস্তুতির কথা জানাচ্ছেন সাদিয়া আফরিন।
ঘরে ঘরে ঝলমলে আলোকসজ্জিত এই ক্রিসমাস ট্রি জানান দিচ্ছে উৎসবের আর মাত্র কয়েক ঘন্টা বাকি। বড়দিনের নানা আয়োজনে কয়েকদিন ধরেই উৎসব মুখর রাজধানীর খ্রিস্টান পরিবারগুলো। অতিথি আপ্যায়নে কোনো ত্রুটি না রাখতে এরই মধ্যে তৈরি হয়ে গেছে বাহারি পিঠাপুলি, কেক আর পায়েস। আর বড়দিনের সবচেয়ে বড় আকর্ষণ সান্তা ক্লজের উপহার পেতে উদ্গ্রীব হয়ে আছে শিশুরা। সান্তা ক্লজের জন্য অপেক্ষা করছি, সান্তা ক্লজ এবার গিফট দিয়ে যাবে। পিঠাপুলির আয়োজন সবই শেষ, নাতিপুতিরা আসবে, আনন্দ করবো সবাই মিলে একসাথে। সব কেনাকাটা শেষ হয়ে গেছে, এখন শুধু দেওয়ার পালা। আনন্দমুখর এই উৎসবকে ঘিরে বিশেষ আয়োজনে আর সাজসজ্জায় পিছিয়ে নেই রাজধানীর অভিজাত হোটেলগুলো। প্রস্তুতি সব শেষ, আমরা জাস্ট উই আর ওয়েটিং ফর দ্যাট ডে। খ্রিসমাসের জন্য শেফ স্পেশাল অনেকগুলি মেনু করেছে এবং 25 তারিখে ডিনার লাঞ্চে থাকবে এটা। এরই মধ্যে রাজধানীর গির্জাগুলো সেজেছে দৃষ্টিনন্দন রঙিন বাতি, ফুল আর প্রতীকী গোশালায়। বাহ্যিক প্রস্তুতির পাশাপাশি মনকে শুদ্ধ করতে আত্মার প্রস্তুতির কথা জানালেন ধর্মযাজকরা। আমরা আধ্যাত্মিকভাবে এবং জাগতিকভাবে প্রস্তুতি নিয়েছি। আধ্যাত্মিক প্রস্তুতি মানে আমরা প্রার্থনা করেছি, পাপের ক্ষমা লাভ করেছি পাপ স্বীকারে গিয়ে, এবং জাগতিক প্রস্তুতির মধ্যে গির্জাঘর সাজানো, আমাদের বাড়ি ঘরগুলো অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। মানব শান্তি আর মানব কল্যাণের মূল মন্ত্র সামনে রেখে প্রতি বছরের মতো এবারও যিশু ভক্তরা উৎসব উদযাপনের প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। যিশুর এই আদর্শ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত করবে, এমনটাই প্রত্যাশা তাদের। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। এবারের বড়দিন উপলক্ষে রাজধানীর শপিং মল ও গিফট শপগুলোতে গতবারের তুলনায় ব্যবসা কম হয়েছে বলে দাবি বিক্রেতাদের। এমনকি কেক, কুকিজের দোকানেও একই চিত্র। তবে এখনো হাতে একটা দিন বাকি থাকায় বেচা বিক্রি নিয়ে আশাবাদী ব্যবসায়ীরা। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিনকে সামনে রেখে সাজানো হয়েছে দোকান, যেখানে রয়েছে ক্রিসমাস ট্রি, স্টার, বেল, বল, লাইট সহ নানা উপকরণ। হাতে বেশি সময় নেই, তাই শেষ সময় যিশু ভক্তরা সারছেন শেষ মুহূর্তের কেনাকাটা। প্রত্যেক বছরে তো ভালো হয়, জাঁকজমকপূর্ণ হবে, রাত্রে গির্জা হবে, গির্জাতে যাব, ক্রিসমাস কিছু লাইট বা স্মল ডেকোরেশনগুলো আমি কিনবো। গত বছর ধরে আমি একটা ক্রিসমাস ট্রি সাজানোর জন্য আমাদের হয়তো 3-4 হাজার টাকার মতো হয়ে গেছে, এবার হবে না আর কি। বাচ্চাদের জন্য খেলনা, এটা যখন বাচ্চারা পাবে তাদের যে হাসিটা, এটাই সবচেয়ে আনন্দ। তবে বড়দিন উপলক্ষে বিশেষ প্রস্তুতি নিলেও গতবারের তুলনায় এবার বিক্রি কম বলে জানালেন বিক্রেতারা। লাইট ছাড়া, লাইটিং ছাড়া বিভিন্ন ধরনের ট্রি আছে, 3,500 থেকে আপনার 15,000 টাকা পর্যন্ত। অন্য তুলনায় এবার তেমনটা বিক্রি নাই, অনেক কম বিক্রি। একই অভিজ্ঞতা কেক কুকিজের দোকানিদেরও। তেমন অর্ডার নেই বড়দিন উপলক্ষে বিশেষভাবে তৈরি ফ্রুট কেক, কুকিজ আর কাপ কেকের। ক্রিসমাস কেক হচ্ছে আপনার 900 টাকা করে, কাপ কেক হচ্ছে 130, আর কুকিজটা হচ্ছে আপনার 40 টাকা করে। গতবার যেমন আগে থেকেই আসলে একটা আমেজ ছিল, এবারে সেরকমটা ফিল হচ্ছে না। তবে আজকের দিনটা এখনো হাতে থাকায় বেচা বিক্রি নিয়ে এখনো আশাবাদী বিক্রেতারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। নরসিংদীতে গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে বস্ত্রশিল্পে। শিল্প মালিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্যাসের এই সংকট চললেও সমাধান দিতে পারছে না কর্তৃপক্ষ। তবে তিতাস কর্তৃপক্ষের দাবি, অবৈধ সংযোগের কারণেই গ্যাস সংকট বাড়ায় দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশিকুর রহমান পিয়ালের তথ্য ও কাউসার আহমেদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শিল্প সমৃদ্ধ নরসিংদী জেলায় বস্ত্র শিল্পের কারখানাই বেশি। এতে কাপড়ে রং করা, ব্রয়লার চালানো ও বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজন হয় গ্যাসের। কিন্তু গত 1 বছর ধরে গ্যাসের চাপ কম থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে অন্তত 5 শতাধিক কারখানায়। শিল্প মালিকদের অভিযোগ, জেলা জুড়ে অবৈধ গ্যাস সংযোগ বেড়ে যাওয়ার কারণে তীব্র হয়ে উঠেছে শিল্প প্রতিষ্ঠানের গ্যাস সংকট। যেখানে গ্যাসের চাপ 15 PSI থাকার কথা, সেখানে 0 থেকে 5-এর মধ্যে ওঠানামা করছে গ্যাসের চাপ। যত দিন যাচ্ছে তত চাপের পরিমাণ বেশি করে কমতেছে। থাকার কথা 5 কেজি, এখন 1 কেজি, 1.5 কেজি কোন রকম আমরা পাই। গ্যাস বিল মাসে যা আছে সবই দিতে হইতেছে। প্রেসারের কারণে আমাদের বিলও বেশি আসতেছে, প্রেসার কম থাকার কারণে। জেলার শিল্প প্রতিষ্ঠানে 1 বছর ধরে চলমান এই গ্যাস সংকট সমাধানে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এই ব্যবসায়ী নেতা। শীতকালে আমাদের চাপটাকে কিভাবে ম্যানেজমেন্ট করা যায় সেই ব্যাপারে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আসলে অনুরোধ করতে চাই যেন এই ধরনের কোনো একটা টেকনিক্যাল সাপোর্ট দিয়ে এটাকে ডেভেলপ করা যায়। আর তিতাস কর্তৃপক্ষ বলছে, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা গেলেই সংকটের অনেকটাই সমাধান হবে। এখানে প্রায় 1 লক্ষ অবৈধ গ্রাহক রয়েছে। উচ্ছেদ অভিযান পরিচালনা সুষ্ঠুভাবে করলে
একদিক থেকে উপকৃত হবে, অন্যদিকে আমরা এই যে স্বল্পচাপ নিরসনের জন্য সার্বক্ষণিক উপর লেভেলে যোগাযোগ হচ্ছে, তারা সম্ভবত হয়ে যাবে শর্ট টাইমে। ছোট বড় মিলিয়ে প্রায় 2000 গ্যাস নির্ভর শিল্প কারখানা রয়েছে নরসিংদীতে। সময় সংবাদ, নরসিংদী। মৌমাছিরা ফুলের পরাগায়ন ঘটিয়ে বনজ, ফলজ ও কৃষিজ ফসলের উৎপাদন বৃদ্ধি করার পাশাপাশি মধুও দিয়ে থাকে। আর সেই মৌমাছিকে এখন চাষ করা হচ্ছে বাক্সবন্দি করে। এ পদ্ধতির মাধ্যমে মধু সংগ্রহ করে ভাগ্য বদলেছেন গাইবান্ধার অনেকেই। বিস্তারিত থাকছে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্টে। ছবি তুলেছেন ওবায়দুল ইসলাম। গাইবান্ধায় যেদিকে চোখ যায় এখন শুধু হলুদ আর হলুদ। সরিষা ফুলের হলুদ বর্ণ যুক্ত করেছে এক অনন্য রূপ। আর সরিষা ক্ষেতের অদূরেই গাইবান্ধার পচারকুড়া গ্রামে ঘাঘট নদীর পাড়ে বসেছে মৌচাষীদের মেলা। সারি সারি বাক্সে বন্দি করা হয়েছে হাজার হাজার মৌমাছি। মৌমাছিরা সরিষা ক্ষেত থেকে মধু সংগ্রহের পর এসব বাক্সে সঞ্চয় করছে। তারপর নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে মধু সংগ্রহ করে বাজারজাত করেন চাষিরা। পরাগায়নের মাধ্যমে 15% শস্য বাড়ি যাচ্ছে, আর আমরা শক্তিশালী হচ্ছে মধু পায়া। এই জন্য আমরা গত 2 বছর থেকে বেশি ট্রেনিং দিয়ে আমরা এই মৌমাছি পালি। 92 সাল থেকে শুরু আমার জীবনের মৌমাছির চাষ করে আমি এত দূর সামনে আগাইছি। উপকারী পতঙ্গ মৌমাছি রক্ষায় মানুষকে সচেতন করার দাবি মৌচাষীদের। এজন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলেন কৃষি কর্মকর্তা। অসময়ে যদি স্প্রে করা হয় তাহলে আমাদের মাছি আসিয়ে কীটনাশক খেয়ে সেগুলো মারা যায়। বিভিন্ন সভা সমিতির মাধ্যমে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করছি, নিজেদের প্রয়োজনে এই মৌমাছিকে রক্ষা করতে হবে। এটা ফসলও বৃদ্ধি হবে, পাশাপাশি এখান থেকে মধু সংগ্রহ করা যাবে। আর মৌমাছি চাষের প্রতি মানুষকে আগ্রহী করতে সরকারকে এগিয়ে আসা দরকার বলে মনে করেন বিসিকের এই কর্মকর্তা। সরকারের থেকে আমার মনে বেশি উদ্যোগ নেওয়া হলে ভবিষ্যতে চাষি বাড়বে। মধুর আর একটি মার্কেট আছে, সেটা ইউরোপ কান্ট্রিগুলোতে। এটা রপ্তানির উদ্যোগ নেওয়া দরকার, এবং রপ্তানি হলে একটা উপযুক্ত মূল্য পাবে তারা। গাইবান্ধা জেলায় এবার 12,200 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এসব সরিষার ক্ষেত থেকে মৌমাছির মাধ্যমে মধু সংগ্রহ করছেন 40 জন মৌচাষী। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। বর্তমান সরকারকে ব্যবসা বান্ধব সরকার উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ব্যবসা বাণিজ্যের উন্নয়নে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে বর্তমান সরকার। বুধবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ টেরিফ কমিশনের উদ্যোগে আয়োজিত এন্টি ডাম্পিং, কাউন্টার ভেইলিং এবং সেফগার্ড মেজার্স শীর্ষক দিনব্যাপী এক কর্মশালায় একথা বলেন তিনি। এ সময় বক্তারা বলেন, দেশের অর্থনীতির স্বার্থে এবং দেশীয় শিল্প রক্ষায় বিদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি। দেশের আমদানিকারকদের এ বিষয়ে নীতি নৈতিকতার সাথে ব্যবসা করার আহ্বান জানানো হয় বাংলাদেশ টেরিফ কমিশনের পক্ষ থেকে। যে বাংলাদেশ শূন্য হাতে যাত্রা শুরু করেছিল, সেই বাংলাদেশ আজ আন্তর্জাতিক বিশ্বে একটি মর্যাদাশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। পৃথিবীর সমস্ত গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশকে নিয়ে গবেষণা করে তারা বলে যে আগামী দিনগুলিতে বাংলাদেশ আরও অর্থনৈতিকভাবে অনেক দূর এগিয়ে যাবে। আমাদের সরকার ব্যবসা বান্ধব সরকার। ব্যবসায়ীদের যে কোনো সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করে থাকি। হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তরের সাথে সাথে শিল্পের সাথে জড়িত শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ট্যানারি শিল্প স্থানান্তর ও শ্রমিক প্রেক্ষিত শীর্ষক এক গোলটেবিল বৈঠকে একথা বলেন তিনি। বৈঠকে শ্রমিক নেতারা অভিযোগ করেন, মজুরি বোর্ডের ঘোষিত নিম্নতম মজুরি পাচ্ছেন না তারা। তাই ট্যানারি স্থানান্তর কার্যক্রমের পাশাপাশি শ্রমিকদের স্থানান্তরের বিষয়টিও সমান গুরুত্বের সাথে দেখার আহ্বান জানান শ্রমিক নেতারা। পাশাপাশি সরকার, মালিক, শ্রমিক, কর্মচারী সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি পরিবেশ বান্ধব ও আধুনিক ট্যানারি শিল্প নগরী গড়ে তোলা সম্ভব বলে মত দেন বক্তারা। অপ্রদর্শিত অর্থ কোনো প্রশ্ন ছাড়াই আবাসন খাতে বিনিয়োগের সুযোগ দেওয়া উচিত। এতে এ খাতের মন্দাভাব দূর হওয়ার পাশাপাশি অর্থ পাচার রোধে সহায়ক ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহ্যাব ফেয়ার 2015 উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, 10% কম সুদে ঋণ দিলে গ্রাহকদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হতো। অনুষ্ঠানে গ্যাস, বিদ্যুৎ, ব্যাংক ঋণ সহ আবাসন শিল্পের সমস্যা তুলে ধরেন রিহ্যাবের নেতৃবৃন্দ। মেলার মাধ্যমে এ খাতের ব্যবসায় নতুন গতি আসবে বলেও আশা প্রকাশ করেন তারা। 5 দিনের মেলায় বিভিন্ন অনুষ্ঠানের 150 স্টল অংশ নিচ্ছে।
আবাসন ক্ষেত্রে যখন আপনার বিনিয়োগ হতো এটা প্রশ্ন করা হতো না। আমি অনুরোধ করব এটাকে যেন সেই আগের জায়গায় নিয়ে যায় এবং অপ্রতিষ্ঠিত আয় যেন এখানে দিলে যেন এটা প্রশ্ন করা না হয়। 20,000 থেকে 50,000 টাকা কোটি টাকা যদি রাখা হয় এবং সিঙ্গেল ডিজিটে আবাসন সংকট নিরসন করার জন্য যদি দেওয়া হয় তাহলে আমি সরকারের কাছে অনুরোধ করব, দিলে আমাদের এই সেক্টরটা বাঁচবে। দর্শক, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহাব আবাসন মেলায় রয়েছেন সহকর্মী জুবাইর ফয়সাল। মেলার খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যে আবাসন মেলা চলছে, বাংলাদেশে আবাসন খাতের ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন এবং একমাত্র সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, তাদের উদ্যোগে প্রতি বছরই বেশ কিছু মেলা বা সভা সেমিনার আয়োজন করা হয়ে থাকে দেশের আবাসন খাতের উন্নয়নের জন্য। তারা চেষ্টা করে থাকেন। এই মেলাও সেরকমই একটি প্রচেষ্টা বলে আমরা জানতে পেরেছি এবং মেলা সূত্রে আমরা খোঁজখবর নিয়েছি এবং যে উদ্দেশ্যে তারা এই মেলাটি আয়োজন করেছেন তার পেছনের কারণ হিসেবে যদি আমরা জানার চেষ্টা করেছি পেছনের কারণ, সেক্ষেত্রে আমরা যে তথ্যগুলো পেলাম যে বাংলাদেশের আবাসন খাতে বেশ কিছু সমস্যা বিরাজ করছে এই মুহূর্তে। যেমন সহজ শর্তে ঋণ পাওয়ার ক্ষেত্রে একটি জটিলতা রয়েছে, কম সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে জটিলতা রয়েছে। তাছাড়া আবাসিক ভবনগুলোতে বিদ্যুৎ, গ্যাস এবং যেসব ইউটিলিটিস সংযোগ রয়েছে সেগুলি পাওয়ার ক্ষেত্রেও কিছু জটিলতা রয়েছে। সরকারি নীতি নির্ধারণী পর্যায় থেকে কিছুদিন আগে যেমন একটি ঘোষণা এসেছে যে ভবিষ্যতে আবাসন খাতে, আবাসিক খাতে বা আবাসিক বিল্ডিংয়ে গ্যাস সরবরাহ দেওয়া হবে না বলেও সরকারের পক্ষ থেকে এরকমই একটি সিদ্ধান্ত যাচাই বাছাইও করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে সবগুলোকেই তারা একটি সমস্যা হিসেবে দেখছেন এবং এই সমস্যা থেকে উত্তরণের জন্য বা দেশের যেসব জনসাধারণ রয়েছে যারা ফ্ল্যাট কিনতে ইচ্ছুক বা নিজের একটি বসত বাড়ি গড়তে ইচ্ছুক, সেরকম জনগোষ্ঠীর জন্য কিন্তু তারা একটি সচেতনতামূলক এবং একটি প্রচারণার জন্যই তারা এই মেলায় অংশ নিয়েছেন। এবং যেটি লক্ষ্য করা যাচ্ছে যে এই মেলায় বেশ কয়েকটি কোম্পানি রয়েছে। আমরা জানি যে আবাসন খাতে যেসব ব্যবসায়ীরা রয়েছে, কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে তারা খুবই খ্যাতিমান এবং ভালো করছে, কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠান রয়েছে যাদের আসলে সেরকমভাবে কোনো প্রচারণার কোনো ক্ষেত্র ছিল না বা তাদের যে কর্মকাণ্ড সেগুলো জানানোর জন্য সেরকম কোনো আসলে মঞ্চ ছিল না। সেক্ষেত্রে এই মেলাটি কিন্তু তাদের একটি সুযোগ করে দিয়েছে যে তাদের যেসব প্রকল্পগুলো রয়েছে ঢাকার বিভিন্ন এলাকায়, সারা দেশব্যাপী যেসব এলাকায়, এবং এখানে এসে আমরা যেটি দেখতে পাচ্ছি যে কক্সবাজারের দীর্ঘ সমুদ্র সৈকত, সেখানকার আশেপাশে ঘিরে কিন্তু অনেক আবাসিক প্লট এবং হোটেল, রেস্টুরেন্ট এগুলো গড়ে উঠছে এবং আবাসিক যেসব হোটেলগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু বিনিয়োগের জন্য এখানে যারা আসছেন তারা কিন্তু বিষয়গুলোকে উৎসাহিত করছেন। কারণ দিন দিন কক্সবাজার একটি অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হয়ে যাচ্ছে বাংলাদেশে। সেক্ষেত্রে সেখানে বিনিয়োগ করলে সেটা রিটার্ন পাওয়াটা খুবই সহজ হবে। এই মর্মেই তারা কিন্তু এই জিনিসগুলো প্রচার করার চেষ্টা করছেন যে সেখানে বিনিয়োগ করলে আসলে কতটা সুবিধা তারা পাবেন এই ধরনের। আরেকটি বিষয় যে আমরা ক্রেতাদের সঙ্গে কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম, ক্রেতারা বলছেন যে আসলে কেউই আর কল্পনাটিকে দেখতে চান না, যে ছবির মধ্যে যে বিল্ডিংগুলো করা আছে বা ছবির মধ্যে যেসব প্রচারণাগুলো চালানো হচ্ছে এই ধরনের কল্পনাকে কিন্তু তারা আসলে খুব বেশি আমলে নিতে চান না। তারা চান যে বাস্তবিক অর্থে যেসব প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলোতে বিনিয়োগ করতে এবং এই প্রকল্পগুলোর মাধ্যমে তারা লাভবান হতে। তো আমরা এখানে এসে যেটি দেখতে পাচ্ছি যে এরই মধ্যে সকাল 10টায় মেলা প্রাঙ্গণ খুলেছে এবং মেলা প্রাঙ্গণ খোলার পর থেকে এখানে দর্শনার্থীদের আমরা একটি ভিড় দেখতে পাচ্ছি এবং যারা আগ্রহী ফ্ল্যাট কিনতে ইচ্ছুক এরকম অনেক মানুষ এসেছেন এবং তারা ফ্ল্যাট কেনার ক্ষেত্রেও এর আগে যেসব সমস্যাগুলো তারা ফেস করেছেন বা অন্যদের মাধ্যমে জেনেছেন সেই বিষয়গুলো কিন্তু তারা এবার চাচ্ছেন না এবং তারা চাচ্ছেন একটি সুষ্ঠু স্বচ্ছ প্রক্রিয়ায় ফ্ল্যাট বা আবাসনের একটি আবাসিক ভবনের বা আবাসিকের একটি ফ্ল্যাটের মালিক হতে। সেই ধরনের প্রক্রিয়া যেন স্বচ্ছ এবং সততার সঙ্গে করতে পারে এই প্রতিষ্ঠানগুলো, সেই লক্ষ্যে তারা কিন্তু জোর দেওয়ার জন্য সরকারের প্রতিও একটি দাবি জানাচ্ছেন। তো ইমতিয়াজ, আমার কাছে এখন পর্যন্ত এই ছিল আবাসন মেলা থেকে সবশেষ খবরাখবর। মেলা আরও বেশি সম্প্রসারিত, যেমন 27 তারিখ শেষ হবে, আরও দিনব্যাপী আরও যেসব এখানে যারা আসবেন তাদের কাছ থেকে জানতে পারবো যে আসলে কি হবে ভবিষ্যতে। রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে রিহাব ফেয়ারের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী জুবাইর ফয়সাল। বিশ্ব বাণিজ্য সংস্থার মাধ্যমে বাংলাদেশে শুধুমাত্র বাণিজ্য সুবিধাই চেয়েছে। এক্ষেত্রে বাণিজ্য সম্প্রসারণে সরকারকে আরও কৌশলী হতে হবে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বুধবার রাজধানীর ব্র্যাকিন সেন্টারে আয়োজিত জলবায়ু সম্মেলন এবং WTO সম্মেলন পর্যালোচনা শীর্ষক এক সেমিনারে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বিশ্ব অর্থনীতিতে ভিন্নভাবে যে পরিবর্তন চলছে তাতে আমাদের কোনো সুযোগ আছে কিনা তা ভেবে দেখতে হবে। এছাড়া বিশ্ব বাণিজ্য সংস্থার মূলনীতি মেনে চলার পাশাপাশি দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে অন্যান্য দেশের বাজারে প্রবেশের চেষ্টা করতে হবে বলেও জানান তিনি। বিশ্ব বাণিজ্য সংস্থার মাধ্যমে আমাদের অধিকার বোধ থেকে আমরা বাজার সুবিধা চেয়েছি। আমার মনে হয় আগামীতে আরো কৌশলী হওয়ার দরকার আছে। এই যে বিশ্বের ক্ষেত্রে যেসব বিশ্বের পরিবর্তন যেগুলি হচ্ছে আমরা বলছি, ওইগুলির মাধ্যমে আর কোনো সুযোগ আছে কিনা আমাদের চিন্তা করে দেখার সুযোগ আছে। টিপিপিতে যদি কোনো দেশের সাথে যদি আমরা চুক্তি করে, দ্বিপাক্ষিক চুক্তি করে, সেই দ্বিপাক্ষিক বাজার দিয়ে যদি আমরা রুলস অফ অরিজিন মেনে মার্কিন বাজারে ঢুকতে পারি, তাহলে সেটা চেষ্টা করে দেখতে হবে। এসিআই সেন্টারে গ্রামীণফোনের এন্টারপ্রাইজ সার্ভিস কিওস্ক অপারেশনের উদ্বোধন করা হয়েছে। রাজধানীর তেজগাঁয়ের এসিআই সেন্টারে এই সেবার উদ্বোধন করেন এসিআই লিমিটেডের কর্পোরেট অ্যাফেয়ার্সের পরিচালক সীমা আবেদ রহমান। এই সার্ভিসের মাধ্যমে এসিআই লিমিটেডের বিজনেস সলিউশন গ্রাহকরা তাৎক্ষণিক সিম রিপ্লেসমেন্টের পাশাপাশি সংশ্লিষ্ট সেবা ও বিল পরিশোধ সহ বিভিন্ন সেবা নিতে পারবেন। বাংলাদেশের অন্যতম ওষুধ কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বার্ষিক বিক্রয় ও বিপণন সম্মেলন 2015 অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারের সি প্যালেস হোটেলের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল সকালে সম্মেলনে বক্তব্য রাখেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সহ বিক্রয়, বিপণন ও প্রশাসন বিভাগের পরিচালকবৃন্দ। এ সময় হেলথ কেয়ার দেশীয় চাহিদা মিটিয়ে বিশ্বের অন্তত 15টি দেশে ওষুধ রপ্তানি করছে বলে জানানো হয়। দিনব্যাপী সম্মেলনে কোম্পানির 700 কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন। পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ইসলামী ব্যাংকের 304তম শাখার উদ্বোধন করা হয়েছে। উপজেলার নতুন বাজারে সড়কে মমতা শপিং মলে এই শাখার উদ্বোধন করা হয়। গতকাল সকালে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ শামসুজ্জামান ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইস্কান্দার আলী ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শাখার উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র সহ উপজেলা প্রশাসনের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এবার দেশে বাইরের অর্থ বাণিজ্যের খবর। 2025 সাল নাগাদ ভারত রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য বেড়ে 3000 থেকে 5000 কোটি ডলার পৌঁছাবে। সম্প্রতি এমন আশা প্রকাশ করেছেন ভারতের উপ পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর। রাশিয়া ভারত দ্বিপাক্ষিক বাণিজ্য বিষয়ে সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন, তুরস্কের সাথে রাশিয়ার বাণিজ্যিক সম্পর্ক অস্থিতিশীল হওয়ার পর ভারতের পথ সুগম হয়েছে। বর্তমানে বাণিজ্যের পরিমাণ 1100 কোটি ডলার হলেও শিগগিরই তা বাড়বে বলেও প্রত্যাশা ভারত সরকারের। আজ মস্কোতে জ্বালানি বিষয়ে মস্কো ইন্ডিয়া সম্মেলনে বাণিজ্য জোরদারের আলোচনা হওয়ার কথা রয়েছে। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যাওয়ারও কথা রয়েছে। এ সফর রাশিয়া এবং ভারতের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা রুশ সরকারের। দর্শক, এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছি ডিএসসি ওয়েবসাইটে। দর্শক, আমরা এখন পর্যন্ত যেমনটা দেখতে পাচ্ছি সকাল থেকে যে লেনদেন পরিস্থিতি, তাতে ডিএসসির যে প্রধান তিনটি সূচক রয়েছে অর্থাৎ ডিএসসি এক্স ইন্ডেক্স এবং ডিএসসি সরিয়েভিত্তিক সূচক, তিনটি সূচকই কিন্তু বেড়েছে। আমরা যদি প্রথমে ডিএসসি এক্স সূচকের কথা বলি তাহলে এটি এখন পর্যন্ত 20 পয়েন্টের মতো বেড়েছে এবং অবস্থান করছে 4609 পয়েন্টে। ডিএসসি সরিয়েভিত্তিক যে সূচক রয়েছে সেটিও ডিএসসি এক্স সূচকের মতোই বেড়েছে, অর্থাৎ এখানে পরিবর্তন হয়েছে প্রায় 5.64 পয়েন্টের মতো বেড়েছে এবং অবস্থান করছে 1108 পয়েন্টে। এবং একই সঙ্গে যে ডিএসসি 30 ইন্ডেক্স রয়েছে অর্থাৎ বাছাই সূচক, সেখানেও আমরা ঊর্ধ্বমুখী প্রবণতায় দেখছি, অর্থাৎ 5 পয়েন্ট বেড়েছে এবং অবস্থান করছে 1745 পয়েন্টের মতো। আমরা যদি এখন পর্যন্ত সর্বশেষ লেনদেনের যে টাকার অঙ্কে লেনদেন হয়েছে তা দেখি তাহলে এখন পর্যন্ত প্রায় 121 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। এবং দর বাড়ার তালিকায় যদি পরিস্থিতি দেখি তাহলে এখন পর্যন্ত দর বেড়েছে 186টি প্রতিষ্ঠানের এবং দর কমেছে 39টি প্রতিষ্ঠান এবং অপরিবর্তিত রয়েছে 37টি প্রতিষ্ঠান। আমরা যদি টপ 20 অর্থাৎ দর বাড়ার তালিকায় যে প্রধান 20টি কোম্পানি রয়েছে তাদের তালিকা দেখে নিই তাহলে প্রথমে যে প্রতিষ্ঠানটি রয়েছে সেটি হলো এমআই সিমেন্ট। এটি সর্বশেষ লেনদেন হচ্ছে এখন পর্যন্ত সর্বোচ্চ দর আমরা দেখতে পাচ্ছি 91 টাকা 20 পয়সা। তালিকার 2 নম্বর রয়েছে বেক্সিমকো ফার্মা, এটি সর্বশেষ লেনদেন হচ্ছে 534 কোটি টাকা এবং 534 টাকায়
এবং এটি সর্বোচ্চ দর এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 535 টাকা। এসিআই এটি রয়েছে তালিকার 3 নম্বরে, এটি সর্বশেষ লেনদেন হচ্ছে 534 টাকায় এবং সর্বোচ্চ দর আমরা দেখতে পাচ্ছি 535 টাকায়। তালিকার 4 নম্বরে আছে কাশেম ড্রাইসেল, এটি 110 টাকায় সর্বশেষ লেনদেন হচ্ছে এবং এখন পর্যন্ত সর্বোচ্চ দর 111 টাকা। আর তালিকার 3 নম্বর রয়েছে তিতাস গ্যাস, এটি সর্বশেষ লেনদেন হচ্ছে 49 টাকা এবং সর্বোচ্চ দর আমরা দেখতে পাচ্ছি 49 টাকা 60 পয়সায়। তালিকার 6 নম্বর রয়েছে মিথুন নেট, এটি সর্বশেষ যে লেনদেন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তাতে 66 টাকা 70 পয়সায় লেনদেন হচ্ছে। তো মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের এই ছিল সর্বশেষ লেনদেন পরিস্থিতি। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। শুল্ক ফাঁকি রোধে 6 মাসের পণ্য ডেলিভারি হিসাব চেয়েছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ। প্রতিবাদে 50টি কুরিয়ার সার্ভিসের কার্যক্রম বন্ধ, ক্ষতির মুখে আমদানিকারকরা। নরসিংদীতে গ্যাসের অভাবে ব্যাহত হচ্ছে বস্ত্রশিল্পের উৎপাদন। অবৈধ সংযোগের কারণে এ সংকট, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস তিতাস কর্তৃপক্ষের। সরিষা ক্ষেতে মৌমাছি চাষ করে ভাগ্য বদলেছেন গাইবান্ধার অনেকে। আগ্রহীদের সহায়তা করছেন স্থানীয় বিসিক কর্মকর্তারা। এবং সারা দেশে বড়দিন উদযাপনের সব প্রস্তুতি সম্পন্ন, ঘরে ঘরে উৎসবের আমেজ, আর মাত্র 1 রাতের অপেক্ষা। দর্শক, এই ছিল সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।